আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে যে টপিকসটা শেখাবো একটাই টপিকস, গ্রাফ আঁকা শেখাবো। গ্রাফ, ওকে সোলাইমান, গ্রাফ আঁকা শিখাইছি তোদেরকে? একটু আমাকে জানাতো, গ্রাফ আঁকা শিখাইছি কি? গ্রাফ আঁকা শিখাইনি তো মনে হয়। গ্রাফ আঁকা শিখাইছি? ওয়ালাইকুম আসসালাম শাহেদ। গ্রাফ আঁকা শিখাবো, ওকে? গ্রাফ আঁকা শিখাইছি নাকি একটু কমেন্ট করো, এটা খুব দরকার, কারণ এসএসসি পরীক্ষার কোশ্চেনগুলোতে কন্টিনিউয়াসলি এটা আসছে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি এসএসসি পরীক্ষার কোশ্চেনগুলোতে গ্রাফ আঁকা আসছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা এখনই শুরু করে দেব। আচ্ছা জি ভাইয়া, এই গ্রাফ আঁকা শিখিয়েছি বলছিস? কবে শিখালাম? কই, আমি তো গ্রাফ আঁকা দেখলাম না। দেখি তো গ্রাফ আঁকা কবে শিখাইলাম, দেখি। কই, গ্রাফ আঁকা শিখাইনি তো। ও না, শিখাইছি। ওকে ওকে ওকে, শিখাই ফেলেছি গ্রাফ আঁকা, গুড। তাহলে তোমাদের গ্রাফ আঁকা শিখাই ফেলছি, তাহলে তো গ্রাফ তোমরা পারো। তাহলে একটা গ্রাফের জাস্ট, ওমা এরা হ্যাঁ ভাইয়া বলছে না। না ভাইয়া, আমি যে ক্লাসে দেখলাম গ্রাফ আঁকা শিখাইছি, এই যে ক্লাসটা ছিল হচ্ছে 5 দিন আগের, এই যে 5 দিন আগে গ্রাফ আঁকা শিখাইছি তো। স্বাধীন অক্ষ অধীন অক্ষ, এই যে গ্রাফ আঁকা শিখাইছি, দেখি। ইকুয়েশন আইডেন্টিফাই করবা, স্বাধীন অক্ষ অধীন অক্ষ বলবা, পাওয়ার কোনটা দিয়ে দিবা, শিখাইছি। ওকে, তার মানে তোমরা কিন্তু দেখে নিও, এটা ক্লাসে অলরেডি আছে, ওটা দেখে নিলেই হবে। একটা ক্লাস হয়েছে, ইয়েস শাহেদ, ক্লাস হয়েছে গ্রাফ আঁকার, এটারই আমরা জাস্ট এখন একটু প্র্যাকটিস করবো, ওকে? তাহলে হবে। আমি দেখলাম ক্লাস হয়েছে 5 দিন আগে, 5 days এগো দেখাচ্ছে। তাহলে এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি, দেখো খুব সহজ প্রশ্ন। যদি বলি স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে সমতরণে সমতরণে চলমান কোনো বস্তুর সরণ ভার্সেস সময় গ্রাফ, তাহলে কোনটা হবে তোমরা একটু কমেন্ট করো, ওকে? এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন, সি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন, স্থির অবস্থা থেকে সমতরণে চলমান কোনো বস্তুর এস ভার্সেস টি গ্রাফ। এস ভার্সেস টি গ্রাফ শিখাইছি, আমি জানি। আমি একটু ক্রস চেক করে নিই, এগুলো তোমাদের পরীক্ষা আসে তো, তোমরা একটু ক্রস চেক করে নাও। আমি চেক করে দেখছি, আমি শিখাইছি তোমাদের। আমি জাস্ট এটা একটু করব, এই 4-5টা কোশ্চেনের মধ্যে একটা এমসিকিউ তোমরা পরীক্ষায় পেয়ে যাবা। আচ্ছা হ্যাঁ, এখন উত্তর দাও। সাইমা উত্তর দিয়েছে হচ্ছে 3 নাম্বার, মানে সি। দেখি তারপরে, তার মানে সাইমা ক্লাস করেছো। বাকিরা উত্তর দাও, বাকিরা উত্তর দাও। আচ্ছা বাকিরা উত্তর দাও, ওকে বাকিরা একটু উত্তর দাও। তাহলে সোলাইমান বলছো এ নাম্বার। সোলাইমান, তার মানে তুমি ক্লাসটা করো নাই কিন্তু। শাহেদ তুমি বলছো সি, ঠিক আছে। বাকি বাকি দুইজন উত্তর দাওনি কিন্তু। তোমাদের উত্তর কই? তোমাদের উত্তর কই? তোমাদের উত্তর কই? তোমাদের উত্তর কোথায় গেল হারিয়ে? তোমাদের উত্তর কোথায় হারিয়ে গেল? সি সি সি, উত্তরগুলা কোথায়? সি, ঠিক আছে। তার মানে এর উত্তর হচ্ছে সি, মানে এইটা। তাহলে আমি একটু রিক্যাপ করে দিই তোমাদের। জাস্ট আমাদের কন্ডিশন ছিল, এইখানে যেই কথাটা বলা থাকবে, এখানে যেটা থাকবে এটাকে আমরা বলবো স্বাধীন অক্ষ, এখানে যেই কথাটা থাকবে এটাকে আমরা বলবো স্বাধীন অক্ষ, আর এইখানে যেই জিনিসটা থাকবে সেটাকে আমরা বলবো সরি এসটা হচ্ছে অধীন অক্ষ, আর ডান পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো স্বাধীন অক্ষ। আর ইকুয়েশনটা আমরা খুঁজে বাইর করব। তো স্থির অবস্থা এস টি ইউ সব মিলাইলে আমাদের সূত্র আসে এটা, হাফ এ টি স্কোয়ার। তাহলে যদি খেয়াল করি, তাহলে দেখো এখানে এস মিলে গেছে, এখানে টি মিলে গেছে। টি এর উপরে পাওয়ার হচ্ছে 2, পাওয়ার 2 থাকলে গ্রাফের মাথাটা হয় খাড়া, তাই এটা হবে উত্তর।
ওকে, এটা হবে উত্তর। তাহলে গুড, এটা আমরা পেরেছি। এবার এই প্রশ্নটাকে একটু মডিফাই যদি করি, খেয়াল করো, একটু স্লাইড যদি মডিফাই করি, খেয়াল করো, আমি জাস্ট এখানে টি না দিয়ে দিলাম টি স্কোয়ার, দিয়ে এখানেও টি স্কোয়ার দিলাম, এখানেও টি স্কোয়ার দিলাম, এখানেও টি স্কোয়ার দিলাম, এখানেও টি স্কোয়ার দিলাম। এবার বলো তো গ্রাফ কেমন হবে? এবার দ্রুত কমেন্ট করো তো গ্রাফটা কেমন হবে। একটু চেঞ্জ করে দিয়েছি কিন্তু, টি এর জায়গায় টি স্কোয়ার দিয়ে দিয়েছি, তাই গ্রাফটা কেমন হবে? টি এর জায়গায় টি দিয়ে দিয়েছি, গ্রাফটা কেমন হবে? এ নাম্বারটা হচ্ছে সমবেগ, ইয়েস, তখন সোলাইমান এ নাম্বারটা ছিল সমবেগ। এখন তোমরা আমাকে উত্তর দাও, যদি আমি কি করি, আমি যদি টি এর জায়গায় টি স্কোয়ার বসাই দিই তাহলে গ্রাফটা কি হবে? টি এর জায়গায় যদি টি স্কোয়ার বসাই দিই তাহলে গ্রাফটা কেমন হবে? একটু আমাকে জানাও, তাহলে গ্রাফটা কেমন হবে দেখি। তাহলে উত্তর বলেছো সি, তাহলে কিন্তু সি হবে না। তারিনা ইয়াসমিন রিম, তখন কিন্তু সি হবে না উত্তর, ঠিক আছে? তখন কিন্তু সি উত্তর হবে না। তখন সি উত্তর দিলে উত্তরটা ভুল হয়ে যাবে। ওকে, তখন সি উত্তর দিলে উত্তরটা ভুল হয়ে যাবে। তখন উত্তর কি হবে বলো? আমি যদি এখানে টি স্কোয়ার করে দিই তাহলে গ্রাফটা কেমন হবে? কই একজন হলেও তো সঠিক উত্তর দাও। সি উত্তর হবে না। একটু তোমাদের উত্তরটা দেখে নেই, কি উত্তর হবে? সি কিন্তু উত্তর হবে না। সি কিন্তু উত্তর হবে না। শাহেদ উত্তর দিয়েছো বি, বিও উত্তর হবে না। তাহলে উত্তর হবে এ। আমার ধারণা ছিল যে তোমাদের একটু বুঝতে মনে হয় প্র্যাকটিস করোনি, প্র্যাকটিস না করলে কাজ ক্লিয়ার হয় না। খেয়াল করে দেখো, এই গ্রাফটাতে এবার এক্স অক্ষে, স্বাধীন অক্ষে আছে টি স্কোয়ার, এখানেও টি স্কোয়ার, এখানেও টি স্কোয়ার, এখানেও টি স্কোয়ার, এখানেই, আর অধীনে আছে এস। তাহলে এবার কিন্তু এই স্কোয়ারটাকে নোটিশ করলে হবে না, এবার ইকুয়েশনটাকে তোমাকে এরকম করে নোটিশ করতে হবে, হাফ এ টি স্কোয়ার, এখানে এস, এখানে এই গোটা টি স্কোয়ারের উপরে পাওয়ার হচ্ছে 1, তাই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এটা উত্তর হবে। যদি এস বনাম টি স্কোয়ারের গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। গ্রাফটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। মাহবুবুল হক, তুমি দেরি কেন? তুমি যে খুঁজছিলা, ক্লাসের নোটিফিকেশন পাওনি? তাহলে গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে এটা এ নাম্বার অপশনটা হবে যদি এখানে এস বনাম টি স্কোয়ার হয়। এই জায়গাটা ক্লিয়ার কিনা? বুঝলাম না, তুমি মনে হয় ক্লাসটা করোনি, বুঝলা? ওই যে এটা এর আগের একটা ক্লাসে আমি শিখাইছি, দেখো ক্লাসটা দেওয়া আছে, কিন্তু গ্রুপেই আছে। স্থির অবস্থা থেকে সমত্বরণে চলমান কোনো বস্তুর এস বনাম টি স্কোয়ারের জন্য সমীকরণ কিন্তু এটা। আরেকবার বোঝাচ্ছি, খেয়াল করো। তাহলে এটা হচ্ছে এস হাফ এ টি স্কোয়ার। তো এস মানে হচ্ছে সরণ, এই সরণের উপরের পাওয়ার আছে হচ্ছে 1, সুতরাং এখানে 1। আমাদের 3 নাম্বার রুলটা ছিল কি? অধীন অক্ষ হুবহু থাকা লাগবে। আর 4 নাম্বার রুলটা ছিল স্বাধীন অক্ষের পাওয়ার কত হয় দেখব। স্বাধীন অক্ষে এখানে টি স্কোয়ার আছে, তাহলে এখানে তোমাকে টি স্কোয়ারেরই পাওয়ার দেখতে হবে। টি স্কোয়ারের পাওয়ার লক্ষ্য করো 1, কত? 1। পাওয়ার যদি 1 অথবা 0 হয় তাহলে গ্রাফটা হয় সরলরেখা। তো এখানে পাওয়ার যেহেতু 1, তাই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, y সমান mx প্লাস c এর মতো। ঠিক আছে, গ্রাফটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তারিনা, তুমি বুঝতে পারছো কি না? তারিনা ইয়াসমিন রিম, তুমি বুঝতে পেরেছো নাকি একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরে গেছি, ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার 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 এখানে ঘটনা দুর্ঘটনা আমাদেরকে ঘটাইতে হবে, অনেক ঘটনা দুর্ঘটনা আছে এখানে। এবার আমরা গ্রাফ তো আবার দেখলাম, তাই আর দেখতেছি না গ্রাফ নিয়ে। তোমাদের মোটামুটি গতিবিদ্যা বা ডাইনামিক্স ওইটুকুটা পার্ট তোমাদের মোটামুটি শেষ। এখন তোমাদের পরীক্ষা নিতে হবে। কাজ ক্ষমতা শক্তি তো এর আগের দিন শুরু করেছিলাম। তোমাদের পরশু দিন না, তোমাদের হচ্ছে 9 তারিখে, তোমাদের 8 তারিখে একটা এক্সাম হবে, ঠিক আছে? 8 তারিখ এক্সাম হবে 10 PM, ওকে? এমসিকিউ প্লাস সামান্য রিটেন এমসিকিউ হবে
তোমাদের চ্যাপ্টার আগের প্রথম চ্যাপ্টারটার উপরে, চ্যাপ্টারটার নাম কি, ওই যে গতি রিলেটেড চ্যাপ্টারটা, ঠিক আছে, গতি, এই চ্যাপ্টারটার উপরে রিটেন প্লাস এমসিকিউ এক্সাম হবে। ওকে, 10 PM টেস্ট মজে এক্সাম হবে, তোমরা এক্সামটা দিয়ে নিবা। আর কাজ ক্ষমতা শক্তি তো আমরা শুরু করেছিলাম, ওখানে আমরা চলে যাই। আগের দিন আমরা কি দেখেছিলাম খেয়াল করে মনে করো, আগের দিন আমরা কি দেখেছিলাম? আগের দিন আমরা কাজ ক্ষমতা শক্তিতে, আমরা কি দেখেছিলাম? ওই দুইটা জিনিস আমরা দেখেছিলাম। একটা হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা কোনো জায়গা থেকে ছাড়ি, কোন জায়গায় বিভব শক্তি গতিশক্তির কত গুণ হয়, এই জিনিসটা আমরা দেখেছিলাম। আর কাজের বেসিক ডেফিনেশনটা দেখেছিলাম 3টার দিকে যে ক্লাসটা হয়েছিল। ওকে, তাহলে আমরা ওইখান থেকেই আমরা শুরু করি নেক্সট অ্যাপ্রোচ। তাহলে আমরা কিন্তু চ্যাপ্টার 5-এ আছি এখন, কাজ ক্ষমতা শক্তি। এই জায়গাটাতে আমরা একটু ফোকাস করি। ওকে, তাহলে আমরা প্রথমে কাজ সম্পর্কে মোটামুটি দেখে ফেলছি, নততলে কাজ দেখে ফেলছি, ওটা আমাদের দেখার বিষয় না। আমরা এখন একটু ক্ষমতা দেখব, ঠিক আছে? এখন আমরা একটু পাওয়ার দেখব। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। তাহলে পাওয়ার, ক্ষমতা, এটা একটা স্কেলার রাশি। এইচএসসির জন্য এগুলা বেশি ইম্পর্টেন্ট। এগুলো একটা স্কেলার রাশি। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে পাওয়ারের একক হচ্ছে ওয়াট, WATT ওয়াট। পাওয়ার পি, এই পি ইকুয়ালস টু আমরা জানি ডাব্লু ডিভাইডেড বাই টি, তাহলে ডাব্লুর একক জুল, এর একক সেকেন্ড, তাহলে ইউনিটটা হবে জুল পার সেকেন্ড, জুল সেকেন্ড না কিন্তু। ওকে, তাহলে আমরা পাওয়ারের মাত্রাটাও যদি একটু দেখে নিই, দেখো বের করতে হয় কেমন করে। জুল পার সেকেন্ড, জুল মানে কাজ মানে হচ্ছে, এটাকে লিখলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাকে আরেকটা সেকেন্ড দিয়ে ভাগ, তাহলে একক আসবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। মাত্রা যদি লিখি তাহলে ml স্কোয়ার T⁻⁻3, তাহলে এটা কি ইউনিট, এটা হচ্ছে মাত্রা। এই প্রত্যেকটা জিনিসই পরীক্ষায় আসে। তাহলে পাওয়ার পি, এটা মানে হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই টি, ডাব্লু মানে হচ্ছে mgh ডিভাইডেড বাই টি। এখন মজার জিনিস খেয়াল করো, mg ডিভাইডেড বাই টি, mg এটা সমান আমরা বল বলতে পারি। দেখো বল বলতে পারি না, খেয়াল করো, আমরা mg এটা সমান বলতে পারি বল। তাহলে mg কে যদি বল দিয়ে রিপ্লেস করি তাহলে বল h বাই টি। তাহলে মজার কথা খেয়াল করো, যদি ত্বরণ শূন্য হয়, খেয়াল করো, ত্বরণ শূন্য হলে h ইকুয়ালস টু ভিটি, এস সমান ভিটি থেকে আসে, h ইকুয়ালস টু ভিটি। তো এখান থেকে কিন্তু দেখো আমরা লিখতে পারি h ডিভাইডেড বাই টি সমান ভি। এখন মজার কথা ভালো করে খেয়াল করো, কোনো বস্তুর উপরে যদি আমি কাজ করি, কাজ মানে হচ্ছে ডাব্লু, খেয়াল করে দেখো, কোনো বস্তুর উপরে যদি আমি কাজ করি, কাজ মানে হচ্ছে ডাব্লু। কাজ করতে গেলে বল দিতে হয়। কোনো বস্তুর উপরে যদি আমি বল দেই তাহলে তার ত্বরণ থাকে। তাহলে কোনো বস্তুর উপরে যদি আমি ত্বরণ দেই তাহলে তো ত্বরণ শূন্য হতে পারে না। তার মানে যদি তুমি কোনো বস্তুর উপরে কাজ করো, ত্বরণ কখনো শূন্য হতে পারে না, ত্বরণটা হবে অশূন্য। তাহলে ত্বরণ যদি অশূন্য হয়, এটাকে এইভাবে লেখা যায় না। কিভাবে লেখা যায় আমি একটু ভালো করে খেয়াল করি, দেখো এই সূত্রটা তোমাদের জানা, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ইন্টু টি। তাহলে ইউ প্লাস ভি এইটুকুটাকে কি বলে তোমরা একটু কমেন্ট করো তো। এ নাম্বার অপশান দিলাম সমবেগ, বি নাম্বার অপশান দিলাম গড় বেগ, সি নাম্বার অপশান দিলাম ধ্রুববেগ। আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও তো যে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এইটাকে কি বলে? এস সমান ইউ প্লাস ভি। আমাদের বুক এ গড় বেগ একটা গ্রাফ আছে, ওইটা বুঝি না। গড় বেগের গ্রাফ তুমি আমাকে একটু পারলে মেসেঞ্জারে পাঠিয়ে দাও তো, কয় নাম অথবা পেজ নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও তো। গড় বেগের কোন গ্রাফ? আমি গ্রাফটা মানে আমি আসলে তোমাদের বই, আমি জেনারেলি এইচএসসি লেভেলের স্টুডেন্ট পড়াই, তো আমার তোমাদের বইটা পুরোপুরি মুখস্থ নাই। আমাকে একটু গ্রাফটা পাঠিয়ে দাও, আমি বুঝাই দিব। এখনই পাঠিয়ে দিলে আমি এখনই বুঝাই দিচ্ছি, নো প্রবলেম, ঠিক আছে? আমাকে জাস্ট মেসেঞ্জারে পাঠিয়ে দাও। দেখি বি নাম্বার উত্তর তোমরা কি দিছো। বি নাম্বার উত্তর দিছো গড় বেগ। গুড। তাহলে কি উত্তর হচ্ছে? উত্তর হচ্ছে গড় বেগ। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে গড় বেগ। ক্লিয়ার? প্রশ্নটার উত্তর হচ্ছে গড় বেগ। তাহলে এস সমান ভিটি যদি আমি বলতে চাই, তাহলে গড় বেগকে প্রকাশ করে এরকম ভি এর উপরে একটা দাগ দিয়ে, গড় বেগকে প্রকাশ করে ভি এর উপরে একটা দাগ দিয়ে। তাহলে খেয়াল করো, এস
ইকুয়ালস টু এস ইকুয়ালস টু, যদি আমি গড় বেগ ইনটু সময় এরকম করে যদি বলি, তাহলে খেয়াল করো এসটাকে আমরা এইচ দিয়েও লিখতে পারি। তাহলে বেগ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই টি লেখা যায়। তাহলে এই এইচ বাই টিকে যদি আমি ভি দিয়ে রিপ্লেস করি, তাহলে এফ ভি লেখা যায়, ভি বার লিখতে হয়। তাহলে দেখো পি সমান আরেকটা সূত্র তোমাদের পরীক্ষায় আসতেই পারে, আমি একটু তোমাদেরকে লিখে দিলাম, এফ ইন্টু ভি। এই ভিটা কি জিনিস? এই ভিটা হচ্ছে গড় বেগ। এটা যদি গড় বেগ হয় তাহলে কিন্তু ক্ষমতা খুব সহজেই আমরা এফ ভি দিয়েও বের করতে পারি। তাহলে ক্ষমতা খুব সহজেই আমরা এফ ভি দিয়েও বের করতে পারি। ওকে, তাহলে ক্ষমতাও খুব সহজে এফ বের করতে পারি। ঠিক আছে ভাইয়া, এসএসসি 2022-এর একটা অ্যাসাইনমেন্ট করাইছিলেন এই গ্রাফটা। ও বুঝতে পেরেছি কোন গ্রাফটা, ওটা তো বাচ্চাদের গ্রাফ। ওকে, দেখাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইচএসসি 22-এর ওই অ্যাসাইনমেন্টের গ্রাফটা আমি দেখাই দিচ্ছি, নো টেনশন অ্যাবাউট দিস। আমি দেখাই দিচ্ছি, ক্ষমতাটা পড়াই নেই শুধু। তাহলে এই ছিল দেখো ক্ষমতার স্কিম। ক্ষমতার স্কিম কি? যে পাওয়ার, এটা একটা স্কেলার রাশি, দিয়ে এফ ভি, এই পি সমান এফ বি হলে ভিটা হচ্ছে গড় বেগ, আর এম জিএইচ বাই টি এটা তো আমরা জানি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখন একটু অঙ্ক করি, তাহলেই হবে আমাদের কনসেপ্ট তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, একটি ক্রেন 10 নিউটন বল প্রয়োগ করে 10 নিউটন বল প্রয়োগ করে 10 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে 2 মিটার পার সেকেন্ড গড় বেগে উপরে তুলছে। ক্রেনের ক্ষমতা কত? ক্রেনের ক্ষমতা কত? ঠিক আছে, ক্রেনের ক্ষমতা কত? অতি দ্রুত উত্তর দিয়ে দাও তো আমাকে, ক্রেনের ক্ষমতা কত? দ্রুত উত্তর দিয়ে দাও দেখি, তাড়াতাড়ি কমেন্ট করো। এটা করতে 1 মিনিট টাইম লাগার কথা তোমাদের, তার বেশি লাগার কথা না। ক্রেনের ক্ষমতা কত? 1 মিনিটের বেশি সময় তোমাদের লাগার কথা না, তাই না? ক্রেনের ক্ষমতা কত? 1 মিনিটের বেশি সময় লাগার কথা না। 20 ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ 20। তার মানে দেখো বিষয়টা কত সোজা। তোমাদের 9-10 স্টাইলে যদি অঙ্কটা করি, এফ ইকুয়ালস টু 10 নিউটন, ভি বার ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড, পি ইকুয়ালস টু এফ ভি, তাহলে কত হবে? 10 ইন্টু 2 20 ওয়াট। শেষ। এইটাই ছিল অঙ্ক, খুবই সহজ, পাওয়ার থেকে কোনো তেমন একটা কঠিন অঙ্ক আসে না। ঠিক আছে, তাহলে আমরা পাওয়ার মোটামুটি বুঝে ফেলেছি, পাওয়ার তেমন আর বোঝার কিছু নাই। যেই জিনিসটা বলেছো ভেরি গুড, এখান থেকে একটা কোশ্চেন আমার তোমাদেরকে সলভ করাতে হবে। আমি কি সলভ করাইছিলাম না তোমাদের? মনে তো হচ্ছে করাইছিলাম, না কি বলো? করাইছিলামই তো মনে হচ্ছে। দেখো যেই গ্রাফটার কথা বলতেছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম, ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা এখন সলভ করব। প্রশ্নটা হচ্ছে এরকম, ধরো তোমাকে একটা এরকম একটা বাক্স দিয়ে দিবে। সাপোজ তোমাকে যদি এরকম একটা বাক্স দিয়ে দেয়, এখানে বললাম এস, এখানে বললাম টি, দিয়ে ধরো অনেকগুলো মান দিয়ে দিল, এরকম করে মান দিয়ে দিল। তো মানগুলো ধরো এরকম, টি এর মান যখন 0 তখন এস এর মান ধরো 0, টি এর মান 1, এস এর মান 1, টি এর মান 2, এস এর মান 4, টি এর মান 4, এস এর মান 16। ধরো টি এর মান 5, এখানে 4 না দিয়ে 3 দেই, 3 দিলে এস এর মান কত? 9। ধরো টি এর মান 4, এস এর মান কত? 16। দেখো এরকম তোমাদেরকে দিয়ে দিতে পারি, এরকমই তোমাদের প্রশ্ন ছিল একটা অ্যাকচুয়ালি। তোমাদের ওই যে অ্যাসাইনমেন্টের 22 সালের কোশ্চেনটা বুঝতে চাচ্ছ, কোশ্চেনটা এরকমই ছিল। তো প্রশ্ন যদি এরকম হয়, খেয়াল করো, তাহলে এই বস্তুটার এই ইকুয়েশনটা দিয়ে যদি আমাকে বলে এই বস্তুটার ত্বরণ কত, খেয়াল করো বস্তুটার ত্বরণ কত আমাকে যদি বের করতে বলে, তাহলে আমরা কেমন করে বের করতে পারবো যে এই বস্তুটার ক্ষেত্রে ত্বরণ কত, বস্তুটার ক্ষেত্রে ত্বরণের মান কত বা ত্বরণ কত। তাহলে প্রথম কথা হচ্ছে বস্তুটার ক্ষেত্রে ত্বরণ
ত্বরণ আমরা তখনই বাইর করতে পারি যদি বস্তুটা সমত্বরণ হয়। খেয়াল করো, ত্বরণ আমরা তখনই বের করতে পারি যদি সমত্বরণ হয়। আর সমত্বরণের ক্ষেত্রে আমাদের একটা জিনিস কিন্তু জানা আছে, সেটা হচ্ছে S is proportional to t স্কোয়ার হতে হবে। তাহলে কোনো জিনিস S is proportional to t স্কোয়ার কিনা এটা জানার জন্য আমাদের যে কাজটা করতে হয়, খেয়াল করো, জিরোর লাইনটা নিতে হয় না, এটা আর এটার অনুপাত বাইর করতে হয়, এটা আর এটার অনুপাত বাইর করতে হয়, এটা আর এটার অনুপাত বাইর করতে হয়। খেয়াল করো, তাহলে কেমন করে অনুপাত বাইর করব, দেখো সিরিয়ালি বাইর করব আমরা। S1 বাই S2, তারপরে আমরা বের করব S2 বাই S3, তারপরে আমরা বের করব S3 ডিভাইডেড বাই S4, চারটায় আমরা বের করব। S1 বাই S2 যদি করি, দেখো 1 আর 4, তার মানে হবে 1/4। S2 বাই S3 করলে হবে 4/9, 3/4 করলে হবে 9/16। এইটাও করব, তার সাথে আমরা করেসপন্ডিং T1 স্কোয়ার আর T2 স্কোয়ারের রেশিও নিব, কারণ অনুপাতটা এরকম হওয়ার কথা। খেয়াল করো, তাহলে কি পাবো, T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার। খেয়াল করো, 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার, T2 স্কোয়ার বাই T3 স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, T3 স্কোয়ার বাই T4 স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার। দেখো, এই হলো ঘটনা। তাহলে এই হলো ঘটনা, ওকে, এইটা হচ্ছে ঘটনা। এখন S1 S2 T1 T2, S1 S2 T1 T2, একটা জিনিস খেয়াল করে দেখো, এই অঙ্কটা আমি এমন করে বানিয়েছি যে এই রেশিওটাও সমান, এই রেশিওটাও সমান, এই রেশিওটাও সমান, মানে S1 বাই S2 সমান T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার, S2 বাই S3 সমান T2 স্কোয়ার বাই T3 স্কোয়ার, S3 বাই S4 সমান T3 স্কোয়ার বাই T4 স্কোয়ার। প্রত্যেকটা রেশিও সমান। যেহেতু সমান, তাই আমি বলে দিতে পারি যে এই গ্রাফটা S is proportional to T স্কোয়ার ফলো করছে। সমানুপাতিক চিহ্ন যদি আমি উঠাই, তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয় এরকম করে, কে টি স্কোয়ার। এখন এই ইকুয়েশনটা তো এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টকে ফলো করে। তাহলে আমি যদি একটা জানাশোনা পয়েন্ট বসাই, খেয়াল করো, টি এর মান যদি 1 হয়, এস এর মান 1, এইটা যদি আমি বসাই, তাহলে 1 সমান কে ইন্টু 1 স্কোয়ার, সো দ্যাট কে এর মান হয়ে যাবে 1। কে এর মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, ওকে। কে এর মান তাহলে হয়ে যাবে হচ্ছে 1, ওকে। কে এর মান হয়ে যাবে 1, এটা খুবই সিম্পল জিনিস। কে এর মান হয়ে যাবে 1, তাহলে কে ইকুয়ালস টু 1। এই মানটা আমি পেয়ে গেলে দেখো আমি কত সহজ করতে পারি। কে এর মান 1 মানে এস ইকুয়ালস টু টি স্কোয়ার। এটাকে যদি আমি হাফ এ টি স্কোয়ারের সাথে তুলনা করি, খেয়াল করো, এস ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার, আবার এস সমান শুধু টি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি কি এর সামনে কত আছে, 1 না? তাহলে এই দুটো ইকুয়েশন যদি তুলনা করি, তাহলে বলতে পারি হাফ এ ইকুয়ালস টু 1। হাফ এ যদি 1 হয়, তাহলে এর মান আমরা বলে দিতে পারি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমার ত্বরণের মান, আর এটাই ত্বরণের মান বের করার স্টাইল। এইটুকুটা তোমরা কে কে বুঝতে পেরেছো একটু কমেন্ট করো তো, ভাইয়া আপুরা একটু কমেন্ট করো। তোমরা এইটুকুটা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু কমেন্ট করো। আমি এখন ওই গ্রাফটাতে যাব, এখান থেকে গ্রাফ কেমন করে আঁকতে হয়, কখন আঁকার প্রয়োজন হবে, কেন আঁকবো, আমি এখন দেখাচ্ছি। তোমরা একটু আমাকে বলো এইটুকুটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, এইটুকুটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, এইটুকুটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ ভাই, হয়েছে 112। ঠিক আছে ভাই, তাহলে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছি, ও আপনাকে 1000 টাকা দিয়ে নিয়ে আসবে। ঠিক ঠিক, হ্যাঁ এখনই চলে যাচ্ছে, ঠিক আছে। আমাকে একটু দ্রুত জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা। বুঝছি, গুড। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, খেয়াল করো, আমি যদি এখানে একটা আকাম করতাম, কেমন আকাম, এই টি সমান 1 দিয়ে এই জায়গায় যদি একটা 2 বসাইতাম, তাহলে এই বস্তুটার ত্বরণের মান কত হতো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো তোমরা, 1 মিনিট সময় দিলাম তোমাকে। এখানে যদি আমি এর মান
যদি একটা সংখ্যা চেঞ্জ করে দিতাম এখানে, তাহলে এ এর মান কত হতো, এটা আমাকে একটু জানাও তোমরা, তাহলে একটু জানাও আমাকে। আমাকে একটু জানাও তোমরা যে এখানে যদি আমি এস এর মান একটা চেঞ্জ করে দিতাম তাহলে ত্বরণের মান কত হতো, তাহলে ত্বরণের মান কত হতো, একটা যদি চেঞ্জ করে দিই ত্বরণের মান কত হবে। তাড়াতাড়ি কমেন্ট করো, তোমাদের কমেন্ট তো পাচ্ছি না, কি ব্যাপার। হ্যালো, কোথায় তুই? তাহলে চলে যা চলে যা, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, নিয়ে নে নিয়ে নে। ঠিক আছে জানি, আমি ক্লাস নিচ্ছি, তুই তাড়াতাড়ি নিয়ে চলে আয়, ওখানে বসে আছি। ঠিক আছে, সকাল হবে, এখানে হলে অটো পাবি, সমস্যা নেই, এখানে মেহেরপাড়া থেকে অটো পাওয়া যায়, অটো নেই, সমস্যা নেই। আমি যেদিক দিয়ে আসি ওদিক দিয়ে তুই খুঁজে পাবি না, তোকে হয় স্টেশনে দিয়ে আসতে হবে, নাহলে এখনই বাসায় দিয়ে দেখ, সেটাই ভালো হয়, তুই অটো পাবি, সমস্যা নেই। কি ব্যাপার, হবে না তো ভাইয়া, কি হবে তাহলে, বের করা সম্ভব না। মানে উত্তরটা হবে এরকম যে এ সমতরণ না, এটা যদি এরকম হয় তাহলে উত্তর হবে অসমতরণ, উত্তর হবে অসমতরণ, উত্তর হবে অসমতরণ, উত্তর হবে অসমতরণ, কোনো সমতরণ না। অঙ্কটা যদি ওরকম অবস্থায় আমি করতে যাই তাহলে আমার গ্রাফ আঁকাটা ম্যান্ডেটরি, মানে আমি গ্রাফ ছাড়া অঙ্ক করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি এখন গ্রাফ দিয়ে দেখাই, প্রথমে ঠিক করি অঙ্কটা দিয়ে, গ্রাফ মেথডে এটা কেমন করে সলভ করতাম আমি সেটা তোমাদেরকে একটু ক্লিয়ারলি বোঝাই দিই, কারণ এটা প্রশ্নে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, তাহলে এটা গ্রাফ পেপারে করতে হবে, নট নেসেসারি, আমরা খাতায় করতে পারবো। খেয়াল করো, এখানে প্রথমে একটা গ্রাফ আঁকতে হবে আমাদেরকে, এই অক্ষে এস দিতে হবে, এই অক্ষে টি দিতে হবে, দিয়ে এই ভ্যালুগুলোকে জাস্ট পুট করতে হবে। খেয়াল করো, টি এর মান আছে 0 1 2 3 4, তাহলে টি এর মান 0 1 2 3 4, ঠিক আছে। টি এর মান 0তে এস এর মান হচ্ছে 0, তারপরে খেয়াল করো টি এর মান যদি 1 হয় এস এর মান হচ্ছে 1, টি এর মান 2 হলে এস এর মান হচ্ছে 4, তাহলে 1 4 9 16, তাহলে এইখানে যদি যায় তাহলে হবে এইখানে মানে 9, এইখানে যদি যায় তাহলে মান হবে 16। এখন যদি এই প্রত্যেকটা লাইন যোগ করি, খেয়াল করো গ্রাফটা এরকমই হবে, একটু বাঁকা তারা, এই 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 এরকম গ্রাফ হবে, এই গ্রাফটার আকৃতিকে বলা হয় প্যারাবোলা। তো এরকম গ্রাফ হবে অ্যাকচুয়ালি, ওকে। তাহলে এটা তো সরণ, সরণ থেকে আরেকবার যদি আমি স্পর্শক আঁকি বারবার তাহলে আমরা বেগ পাই, আরেকবার যদি আমি স্পর্শক আঁকি তাহলে আমরা ত্বরণ পাই। একবার হলে সরণ থেকে একবার করলে বেগ পাই, আরেকবার যদি স্পর্শক আঁকি তাহলে আমরা ত্বরণ পাই, আরেকবার স্পর্শক আঁকলে কি পাই, ত্বরণ পাই, ওকে। তাহলে ভালো করে খেয়াল কর, এইখানে এইখানে যদি আমরা এই তারপরে কি করি, এই যদি এরকম করি, এবার ধরো আমি বেগ আঁকতে চাই, কি আঁকতে চাই, বেগ আঁকতে চাই, খেয়াল করো, তাহলে এবার প্রত্যেকটা পয়েন্টে তোমাকে স্পর্শক আঁকতে হবে। তো বেটার হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, তুমি যে কোনো মাঝখানে মাঝখানে স্পর্শক আঁকতে পারো, তা আঁকলে ভালো হয় জিনিসটা। মানে ধরো 0 আর 1-এর মাঝখানে এই জায়গায় একটা স্পর্শক আঁকলাম, এইখানে একটা স্পর্শক আঁকলাম, এইখানে একটা স্পর্শক আঁকলাম, এইখানে একটা স্পর্শক আঁকলাম, ঠিক আছে। মানে আমরা এই পয়েন্টে করেসপন্ডিং বেগের মান বসাবো, এই পয়েন্টে করেসপন্ডিং বেগের মান বসাবো, এই পয়েন্টে করেসপন্ডিং বেগের মান বসাবো, এই দুইটার মধ্যবিন্দু এইখানে করেসপন্ডিং বেগের মান বসাবো। মানে কত কততে বসাবো, খেয়াল করো, 0.5-এ মান বসাবো, 1.5-এ মান বসাবো, 2.5-এ মান বসাবো, 3.5-এ মান বসাবো। তো এই মানগুলো আমরা কেমন করে বের করি, দুইটা সরণ, সরণ ডিভাইডেড বাই সময়, এটাই তো বেগ, তাই না। খেয়াল করো দেখো, বেগ এর ডেফিনেশন হচ্ছে সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন।
তাহলে এই দুইটার মধ্যে তো সময়ের সরণের পরিবর্তন হচ্ছে 1। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 0 আছে। তাহলে যদি ইকুয়েশনটা সিরিয়ালি আমি প্রত্যেকটা লাইনে লাইনে করাই, তাহলে খেয়াল করে দেখো 1 0 1 মাইনাস 0 বাই 1, তাহলে আসে 1। তাহলে এই পয়েন্টে ভ্যালুটা হবে 1, এই পয়েন্টে ভ্যালুটা হবে 1। ওখানে 1 ভালো লাগছে না, এইখানে ধরো 1, এটা কত দিলাম 1। এবার এই দুইটা পয়েন্টে যদি খেয়াল করি দেখো, তাহলে 4 আর 3, খেয়াল করো 4 আর 1, তাহলে 4 আর 1-এর বিয়োগফল কত? এই পয়েন্টের জন্য 4 মাইনাস 1, 1 আর 2-এর বিয়োগফল হচ্ছে 1, তাহলে কত আসে 3। কত আসে 3। তাহলে যখন দের আছে তখন উত্তরটা হয়ে যাবে 3। তাহলে এইখানে ধরো আমি ভ্যালু দিলাম 3, তাহলে এই জায়গায় ভ্যালুটা হয়ে গেল 3, মানে এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। এইখানে যদি যাই তাহলে তোমরাই তাড়াতাড়ি বলো তো, এই যে মাঝখানে 2 আর 3-এর মাঝখানে এইখানে তাহলে কত হবে? 2 আর 3-এর মাঝখানে এই বরাবর বেগের মানটা কত হবে? একটু তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। 2 আর 3-এর মাঝখানে কত হবে? 2 আর 3-এর মাঝখানে কত হবে? 2 আর 3-এর মাঝখানে কত হবে? জাস্ট কি করতেছি আবারও বলি, খেয়াল করো। এই দুইটা পয়েন্টে সরণের পার্থক্য নিলাম, সময়ের পার্থক্য দিয়ে ভাগ করলাম। এই দুইটা পয়েন্টে সরণের পার্থক্যকে সময়ের পার্থক্য দিয়ে ভাগ করলাম। এই দুইটা পয়েন্টের সরণের পার্থক্যকে সময়ের পার্থক্য দিয়ে ভাগ করলাম। এই দুইটা পয়েন্টের সরণের পার্থক্যকে সময়ের পার্থক্য দিয়ে ভাগ করলেই অঙ্ক হয়ে যাবে। দেখি সাহেব উত্তর দিয়েছো কত? তুমি 7। 7 তো হওয়ার কথা না সাহেব, 5 হওয়ার কথা, 7 হওয়ার কথা না। দেখো 5 হবে কেমন করে, খেয়াল করো। এইটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, তাই না? এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, তাহলে খেয়াল করো 9 মাইনাস 4 বাই 1 করলে হয় 5। তাহলে এই পয়েন্টে বেগের মান হবে 5, এই পয়েন্টে বেগের মান হবে 5। আর লাস্টের যে পয়েন্টটা আছে আমাদের 3.5, এখানে যদি বাইর করি দেখো 16 আর 9, তাহলে কত হয়? 16 মাইনাস 9 ডিভাইডেড বাই 1, তাহলে হয় 7। তাহলে এই পয়েন্টে এইখানে এটা হবে 7। এবার যদি আমরা যোগ করি, খেয়াল করো, তাহলে এটা হবে এরকম, এই যে মূল বিন্দুগামী সরল রেখা, এটা হচ্ছে আমার বেগ, এটাই আমার বেগ, মূল বিন্দুগামী সরল রেখা, এরকমই হওয়ার কথা। ঠিক আছে, এখন আমরা এইটুকুটা মুছে দিব, আবার দিয়ে আরেকটা অ্যাক্সিস আঁকবো যেখানে আমরা ত্বরণ বা এক্সিলারেশন বোঝাবো। খেয়াল করে দেখো, এখানে আমরা এ দিব, এখানে আমরা টি দিব। তাহলে এক্সিলারেশন আবার কি করব জানো? এইগুলোর মাঝখানে নিব, মানে এই পয়েন্টের মাঝখানে একবার নিব, এই পয়েন্টের মাঝখানে একবার নিব, এই পয়েন্টের মাঝখানে একবার নিব, তাহলেই হবে। মানে 0.5 আর 1.5-এর মাঝখান মানে 1, 2.5 আর 1.5-এর মাঝখান মানে 2, 2.5 আর এর মাঝখান মানে 3, এই 3টা পয়েন্টে আমরা এক্সিলারেশন নেব। ঠিক আগের পদ্ধতিতে এই দুইটার বিয়োগফল বাই টাইমের অন্তর, তাহলে এই দুইটার বিয়োগফল মানে 3 মাইনাস 1 বাই 1 মানে হচ্ছে 2। এই দুইটার যদি বিয়োগফল করি 5 মাইনাস 3 বাই 1 মানেও 2। এই দুইটা যদি বিয়োগফল করি 7 মাইনাস 5 বাই 1, 7 মাইনাস 5 বাই 1, এটার মানেও 2। তাহলে খেয়াল করো, এইখানেও ভ্যালুটা কত? এইখানেও ভ্যালুটা হচ্ছে 2, এইখানেও ভ্যালুটা হচ্ছে 2, এইখানেও ভ্যালুটা হচ্ছে 2। তাহলে তিনটায় যদি ভ্যালু 2 হয়, তার মানে ত্বরণের গ্রাফটা হবে এরকম। খেয়াল করো, এরকম কত আসবে? 2, এটা হচ্ছে 2, এই হলো গ্রাফ। তাহলে এইভাবে আমরা গড় বেগের গ্রাফ করতে পারি, কিছুই না। খেয়াল করো, এইখানে এর মধ্য পয়েন্টে বেগ বার করব, 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 প্লট করে সুন্দর করে যোগ করব। আবার এর মধ্য পয়েন্টে ত্বরণ বার করব, 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 প্লট করে সুন্দর যোগ করব। খেয়াল করে দেখো, আর কিছুই না। এখন দেখো এই অঙ্কটাকে যদি আমি এইটুকুটা তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু কমেন্ট করো। যে 2 হলে কি করতাম আমি দেখাই দিচ্ছি। নিচে দেখা যাচ্ছে না, ইয়েস আমি তো তাই দেখতেছি যে নিচে দেখা যাচ্ছে না, নিচে আর কিছুই নাই, ওখানে টাইম আছে একটা, তাও আমি একটু নিচে নামাই দিচ্ছি, তোমরা দেখতে পারবা। খেয়াল করে দেখো, আমি একটু নিচে নামাই দিচ্ছি, তোমরা দেখতে পারবা। এখন মোটামুটি নিচে তোমরা দেখতে পারবা। আচ্ছা, এবার খেয়াল করো, যদি অঙ্কটা এইটুকুটা আজকে পড়াবো, খেয়াল করো এখানে যদি আমি 2 দিয়ে দিতাম, এই জায়গাটায় যদি আমি 2 দিয়ে দিই, খেয়াল করো এখানে যদি 2 দিয়ে দিই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু ভ্যালুটা 1 না হয়ে 2 হতো, এখানে 2 হতো। খেয়াল করো, এখানে যদি আমার ভ্যালুটা 2 হতো,
তাহলে 2 এই পয়েন্টে যদি যাইতাম তাহলে 2 থেকে 1 বাইর করে এই পয়েন্টের মানটা 1 আসতো না, এই পয়েন্টের মানটা 2 চলে আসতো। খেয়াল করো, এই পয়েন্টের মানটা 2 চলে আসতো। এই পয়েন্টের মানটা 2 গেলে এটা কখনোই মূল বিন্দুতে যাইতো না, এই গ্রাফটা মূল বিন্দুতে যাইতো না। তুমি একে বর্ধিত করলে এখানে গিয়ে আটকাইতো, মূল বিন্দুতে যাইতো না। তাই এটা 2 হতো। এরকম করে গ্রাফটা আমরা রেখে দিতাম। তারপরে দেখো এটা যদি 2 হয় আর এটা যদি 3 হয়, তাহলে 2 আর 3-এর জন্য দেখো ত্বরণের মান কিন্তু একই হতো না। মানে এই পয়েন্টের মানটা আসতো কত, এই পয়েন্টের মানটা চলে আসতো 1। খেয়াল করে দেখো, এই পয়েন্টের মানটা আসতো 1, তাই না? 2 - 3/1 করলে 1 আসতো। তাই গ্রাফটা তোমার ঠিক হতো না, এরকম 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 গ্রাফ হতো। গ্রাফটা এরকম হতো, আঁকা বাঁকা গ্রাফ হতো। খেয়াল করো, এরকম গ্রাফ হতো। মানে কি? অসমতরণ। এটার মান হচ্ছে অসমতরণ, গ্রাফের কোনো মান নাই। তো যদি অসমতরণে আমরা গ্রাফ আঁকতে যাই, তাহলে গ্রাফ আঁকতে গেলে দেখবা একই আসবে না ত্বরণ। খেয়াল করো, এই যে এটা 1 আসলো, এটা নিচে, এগুলা উপরে, গ্রাফটা একটু ডিভার্টেড হবে। তাই আমরা এটা করতে পারবো, আমরা চাইলেই এটা করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমরা চাইলেই এটা করতে পারবো। তোমরা এই অসমতরণে এটা বুঝতে পারলা নাকি? একটু কমেন্ট করো ভাইয়ারা, তাড়াতাড়ি কমেন্ট করো যে অসমতরণ থাকলে কি হবে। বুঝতেই পারতেছো যে ওই ত্বরণটা একই আসবে না, একটা ডিফারেন্ট ত্বরণ আসবে। তখন তোমরা বলে দিবা যে অসমতরণ হবে, গ্রাফটা একটু ডেভিয়েটেড হয়ে যাবে। গ্রাফটা একটু ডেভিয়েটেড হয়ে যাবে। গ্রাফটা কি হবে? গ্রাফটা ডেভিয়েটেড হয়ে যাবে। গ্রাফটা একটু ডেভিয়েটেড হয়ে যাবে। ওমা, আমি বুঝতেছি না ব্যাপারটা কি। আমার লাইফ কি আটকায় আছে নাকি? এই তোমরা ক্লিয়ার কি না? কমেন্ট করো তো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। সামনের দিন দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু